আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে লাইন অফ ট্রিটমেন্ট অফ অ্যাসিডোসিস। অ্যাসিডোসিসের লাইন অফ ট্রিটমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এই রোগে সবচেয়ে বেশি গরু মারা যায়, আমরা বারবার বলতেছি। এই জন্য আমরা এটা খুব গুরুত্বের সাথে দেখব। এই লাইন অফ ট্রিটমেন্ট আলোচনা করার আগে আমরা দুইটা ওষুধ নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের বুঝতে খুব সহজ হবে। আচ্ছা, প্রথমে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে একটা ক্ষার। এটার আমরা ইউজ দেখব। ইউজ অফ সোডিয়াম বাইকার্বনেট। এটার ইউজ হচ্ছে যত ধরনের অ্যাসিডোসিস আছে, অ্যাসিডোসিস, রুমিনাল অ্যাসিডোসিস, সিস্টেমিক অ্যাসিডোসিস, টিম্পেনি ব্লট, সিম্পল ইন্ডাইজেশন, এই ধরনের রুমিনাল অ্যাসিডোসিস, সিস্টেমিক অ্যাসিডোসিস, টিম্পেনি ব্লট, এই ধরনের ক্ষেত্রে আমরা এই সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করব। 2 নাম্বার হচ্ছে এনি ডায়রিয়া। যে কোনো ধরনের ডায়রিয়া, এটা হইতে পারে ব্যাকটেরিয়াল ডায়রিয়া, হইতে পারে ভাইরাল ডায়রিয়া, যে ধরনের ডায়রিয়া হোক, যে কোনো ধরনের ডায়রিয়াতে আমরা ব্যবহার করব। যেমন পিপিআর এ ডায়রিয়া হয়, যে কোনো ধরনের ডায়রিয়াতে ব্যবহার করব। ডায়রিয়াতে আমরা কেন ব্যবহার করব? ডায়রিয়া যখন হয়, ডায়রিয়াতে বডি থেকে লস অফ বাইকার্বনেট, অর্থাৎ যখন ডায়রিয়া হয়, ডায়রিয়ার মাধ্যমে বডি থেকে বাইকার্বনেট আয়ন চলে যায়, সেল থেকে চলে যায়। এই জন্য ডায়রিয়ার পেশেন্টকে ইমিডিয়েট সোডিয়াম বাইকার্বনেট দিতে হয়। আমরা যেসব খাওয়ার স্যালাইন খাই, ওরাল স্যালাইন, ওটারও মূল উপাদান কিন্তু এই বাইকার্বনেট। তিন নাম্বার ইউজ হচ্ছে ক্ষার সেন্সিটিভ ভাইরাস। যেসব ভাইরাস ক্ষারের প্রতি সেন্সিটিভ, এই ধরনের ভাইরাল ডিজিজে আমরা ব্যবহার করব। যেমন এফএমডি, লাম্পি, পিপিআর, যত ধরনের ক্ষার সেন্সিটিভ ভাইরাস আছে, ওই ধরনের ডিজিজ গুলাতে আমরা ব্যবহার করতে পারি। তার মানে এগুলো মাথায় রাখতে হবে। হঠাৎ করে দেখা গেল একটা ডায়রিয়ার পেশেন্টের সোডিয়াম বাইকার্বনেট সাজেস্ট করা হচ্ছে, যাতে এই বিষয়টা তখন মাথায় ঢোকে যে আচ্ছা, এটা তো ব্যবহার করা যাবে, দিতে হবে।
মানে ওষুধ একটা হইতে পারে কিন্তু প্রয়োগ বিধি অনেকগুলা, এই জন্য এটা সব সময় মাথায় রাখতে হবে। বাজারে বর্তমানে এই ওষুধটা ইনজেকশন আকারে পাওয়া যায়। সডিকার, এটা হচ্ছে পপুলারের। এটা প্যাক সাইজ 100 ml আর 250 ml, এই দুই প্যাক সাইজে পাওয়া যায়। 100 ml, 250 ml। ডোজটা হচ্ছে যে বডি ওয়েটের ডাবল, অর্থাৎ যদি আমরা 100 কেজিতে ধরি, দুইশো থেকে 220 মিলি, অর্থাৎ কোন গরুর ওজন যদি 100 কেজি হয় সেক্ষেত্রে আমরা 200 থেকে 220 মিলি দেব। বডি ওয়েট যত বাড়বে, একটা টেন্টেটিভ ওয়েট, সেই অনুযায়ী এটাও বাড়বে, কোনো কম হবে না, বাড়তেই থাকবে। একটা গরুর ওজন যদি 500 কেজি হয়, এই রেশিওতে যা আসে তাই দিতে হবে। অর্থাৎ সহজ কথায় বডি ওয়েটের ডাবল ধরি আমরা। ছাগল যদি হয়, ছাগলের ক্ষেত্রে আমরা আরো বেশি দেবো, অর্থাৎ একটা ছাগলের ওজন কত হয়, 10 কেজি সাপোজ, তাহলে সেক্ষেত্রে আমরা 50 মিলি দিতে পারবো তীব্রতা অনুসারে। এই ডোজটাতে রেঞ্জ করা হয়েছে তীব্রতা অনুযায়ী, আপনি আরো বাড়াতে পারবেন। যদি আপনার কাছে মনে হয় খুবই তীব্র, আপনি আরো বাড়াইতে পারেন। সোডিয়াম বাইকার্বনেট প্রেগন্যান্সিতে কখনো ক্ষতি করে না, অর্থাৎ দেওয়া যাবে। কোনো বিপরীত রিয়াকশন নাই, দেওয়া যাবে। কয়দিন দিবেন এটা রোগের তীব্রতার উপর আলোচনা হবে। রোগের তীব্রতা, এটা হলো একটা ওষুধ। আমরা যদি কখনো এই ওষুধটার নাম ব্যবহার করি যে আপনি সোডিয়াম বাইকার্বনেট দেন, তাহলে সকল ইনফরমেশন আপনাকে মাথায় রাখতে হবে। তখন যেন এরকম প্রশ্ন না আসে যেটা প্রেগনেন্সিতে দেওয়া যাবে কিনা বা কতটুকু দেব। ওষুধের নাম বলার অর্থ হচ্ছে তার জিস্ট পয়েন্ট আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। আমরা পরবর্তীতে আর মানে একই আলোচনা বারবার করব না যে কতটুকু দেব, এটা যেটা বলা হলো এটা মাথায় নেবেন। এবার আর একটা ওষুধ, এটা হচ্ছে স্যাকারোমাইসিস। এটা স্যাকারোমাইসিস সেরিবেসি, এটা হচ্ছে এক ধরনের ইস্ট। লাইভ ইস্ট, এটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরিবেসি, এটা একটা লাইভ ইস্ট ইস্ট আর কি। এখন আপনি যদি কখনো রুমেনকে ঠিক করতে চান, রুমেনের পরিবেশ ঠিক করতে চান, তাহলে আপনাকে লাইভ ইস্ট ব্যবহার করতে হবে। আমরা অনেকে প্রিবায়োটিক প্রোবায়োটিক বলি, প্রিবায়োটিক প্রোবায়োটিক হচ্ছে নন স্পেসিফিক ফর রুমেন, এইটা মনে রাখতে হবে।
যে যত ধরনের প্রিবায়োটিক প্রোবায়োটিক্স আছে এগুলা হচ্ছে নন স্পেসিফিক ফর রুমেন, এগুলা রুমেনের জন্য স্পেসিফিক না। মানে রুমেনকে কারেকশন করার জন্য বা রুমেনের ইনভায়রনমেন্ট ঠিক, পরিবেশ ঠিক করার জন্য ওরা নন স্পেসিফিক কাজ করবে। স্পেসিফিক যেটা রুমেনের জন্য সেটা হচ্ছে লাইভ ইস্ট। অর্থাৎ যেসব ডিজিজে রুমেন, আপনি মনে করতেছেন রুমেনের সমস্যা হচ্ছে বা রুমেনের পরিবেশ নষ্ট হয়, এই ধরনের ডিজিজে আপনাকে লাইভ ইস্ট চুজ করতে হবে। অর্থাৎ তার মানে তাহলে আগে আপনাকে কনফার্ম হইতে হবে কোন কোন ডিজিজে আমার রুমেন বন্ধ হয়ে যায়, কাজ করে না, এটা দেখতে হবে। যেমন যদি আপনার রুমেনে অ্যাসিডোসিস হয়, এক্সাম্পল অ্যাসিডোসিস, ব্লোট, টিম্পেনি, তারপর ডায়রিয়া, তারপরে ডিওয়ার্মিং যখন আমরা করি, ডিওয়ার্মিং করার পরে রুমেনের পরিবেশটা নষ্ট হয়, ডিওয়ার্মিং। বিষয়গুলো দেখেন সবগুলোর কিন্তু মিল আছে। অর্থাৎ রুমেনের পরিবেশ ঠিক করার জন্য অ্যাসিডোসিসে কি হয়, আমার রুমেনের পরিবেশ নষ্ট হয়, রুমেনের উপকারী জীবাণু মারা যায়, ব্লোটেও তাই হয়, টিম্পেনিতেও তাই হয়, ডায়রিয়াতেও তাই হয়। ডায়রিয়া হওয়া মানে কি, আপনার রুমেনটা আগের মতো নাই। আমার যদি ডায়রিয়া হয় কি, তার মানে আমার পেটে সমস্যা হচ্ছে। ডিওয়ার্মিং করলেও রুমেনের ওপর কেমিক্যাল রিয়াকশন ঘটে, রুমেনের পরিবেশ নষ্ট হয়। মোট কথা, রুমেনের পরিবেশ যখন আমি কারেকশন করতে যাবো তখন আমাকে লাইভ ইস্ট দিতে হবে। আচ্ছা, এখন এই যে স্যাকারোমাইসিস সেরিবেসি, এটা বাজারে দুইটা প্যাক সাইজ আমরা পাবো। একটা হচ্ছে দুইটাই পাউডার, একটা হচ্ছে অ্যাক্টিসেপ, এটা হচ্ছে এসকেএফ এর, আর একটা হচ্ছে পাউডার বোলারডি, এটা হচ্ছে এসিআই। এই বোলারডি যেটা, এটা 100 গ্রামের প্যাক সাইজ, আর এটা 125 গ্রাম। এই দুইটাতে লাইভ ইস্ট আছে, লাইভ ইস্ট, স্যাকারোমাইসিস সেরিবেসি। এগুলো আমরা যখন আমরা ডোজিং করব, আপনি যে গরুটাতে ট্রিটমেন্ট করতেছেন তার আপনি একটা নির্ণয় করবেন সম্ভাব্য যে তার রুমেনটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত, সেই অনুযায়ী ডোজিং করবেন। এইভাবে নিতে পারেন যে 100 কেজির জন্য 5 গ্রাম, মানে 5 গ্রাম ফর 100 কেজি, দিনে 2 বার, 3 দিন দিবেন। তার মানে এখন এই রেশিওটা আপনি কাজে লাগান যে আপনার একটা গরুর যদি 300 কেজি ওজন হয় তাহলে 15 গ্রাম লাগতেছে, সকালে 15 গ্রাম, রাতে 15 গ্রাম। এই রেশিওতে আপনি হিসাব করবেন, 3 দিন খাওয়াবেন, 3 দিনে যতটুকু হয় ততটুকু, 5 গ্রাম পার 100 কেজি। তাহলে আপনার রুমেন কালেকশন হবে। এখন একটা ছোট্ট বিষয় কথা বলি, ছোট্ট বিষয়, খুবই ছোট্ট বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন অ্যাক্টিসেপ, অ্যাক্টিসেপ এই ওষুধটা আমি বলছি 125 গ্রাম। যখন আমি প্রেসক্রিপশন করব এই 125 গ্রাম না লিখলেও হবে। তাহলে এখন প্রশ্ন, কেন না লিখবো? না লিখলেও হবে। এখন যদি কোনো ওষুধ ওই কোম্পানির শুধুমাত্র একরকম প্রিপারেশন থাকে তাহলে আপনার প্যাক সাইজ উল্লেখ করতে হবে না। যদি কোনো কোম্পানির যে কোনো ওষুধ হইতে পারে, ইনজেকশন, বোলাস, যে কোনো ওষুধ হইতে পারে, যদি
একই রকম প্যাক সাইজ থাকে, একটাই প্যাক সাইজ, তখন আপনাকে লিখতে হবে না, তখন ওই একই। কিন্তু যদি দেখা যায় একটি সেপ 10 গ্রামের প্যাকেট আছে, 100 গ্রামের আছে সাপোজ, তখন আপনাকে উল্লেখ করে দিতে হবে। যে কোনো ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য এটা। যেহেতু এখন পর্যন্ত বাজারে এক ধরনের প্যাক সাইজ আছে এই একটি সেপ, আপনি লিখলেই হবে, দোকানদার বুঝে ফেলবে, কারণ আর তো কোনো অল্টারনেটিভ নাই। কিন্তু যদি সেভারেল প্যাক সাইজ থাকে উল্লেখ করে দিতে হবে, যেমন মানুষের ডাক্তার উল্লেখ করে একই ওষুধ বিভিন্ন পাওয়ারে হয়, 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, তখন উল্লেখ করে দিতে হবে। এখন আমরা মূল আলোচনায় যাই। আমি একটা কেস দিয়ে শুরু করি। আমি 3 দিন আগে একটা বুল দেখি, বুল অক্স, এটা টেন্টেটিভ ওয়েট হবে 300 কেজি, টেম্পারেচার ছিল 100 ডিগ্রি ফারেনহাইট। এটা 2 দিন আগে আমি দেখি। হিস্ট্রি কি ছিল, সাইন গুলা ছিল কমপ্লিট অ্যানোরেক্সিয়া, ব্লোট ছিল, কনস্টিপেশন ছিল, মানে এক কথায় পায়খানা বন্ধ, কনস্টিপেশন, এগুলা তার আমি লক্ষণ পাইছি। হিস্ট্রি কি ছিল, ওই মালিক বলল উনি আগের দিনে অনেক ফিট খাওয়াইছে, উনি প্রতিদিন যে পরিমাণ ফিট খাওয়ায় হঠাৎ করে 2 কেজি থেকে উনি 5 কেজি খাওয়াইছে। তার মানে এইখানে কি এক্সেস ফিট খাওয়াইছে উনি। তাহলে মোটামুটি কনফার্ম ডায়াগনোসিস কি, টিডি, সিস্টেমিক অ্যাসিডোসিস। সিস্টেমিক অ্যাসিডোসিস এই কারণে, উনি যে সময় ফিট খাওয়াইছে তার 36 থেকে 48 ঘন্টা পর আমি গেছি, এরা প্রথম দিন উনি একজন কোয়াককে দেখাইছিল। তাহলে আমার টেন্টেটিভ ডায়াগনোসিস সিস্টেমিক অ্যাসিডোসিস। ওই সারের বাহ্যিক চালচলন ভালো ছিল, মানে খুব দুর্বল ছিল না, খুব এক্সাইটেড ছিল, যেহেতু বুলদের একটু নেচার এরকম হয়। এখন আমরা ট্রিটমেন্টে যাব। তাহলে অ্যাসিডোসিসের প্রথম যেটা সমস্যা হয়, তার ব্লাড লেভেলে অ্যাসিড চলে যায়। এই অ্যাসিডটাকে দ্রুত প্রথম টার্গেট রাখতে হবে, ওটাকে নিউট্রাল করতে হবে। রুমেন থেকে যে অ্যাসিডটা কন্টিনিউ প্রডিউস হয়ে তার ব্লাডে যাচ্ছে, সার্কুলেশনে যাচ্ছে, এটাকে দ্রুত নিউট্রাল করতে হবে। তাহলে যেহেতু 300 কেজি ওজন ছিল, তাহলে বডি ওয়েটের ডাবল দিতে হবে। আমি 600 ml সোডিবাইকার্ব লিখি। পাঁচশো ml এর একটা আর 100 ml এর একটা, এটি 600 ml। ছয়শো ml আইভি। দুই নাম্বার হচ্ছে যে আমরা এখানে একটা ফ্লুইড নেব।
ফ্লুইডটা কি নেবো একটু কমেন্ট করেন দেখি। কারণ আমরা কোন স্যালাইন কখন দেব একটু আমরা বলে রাখছিলাম। দুই একজন কমেন্ট করেন যে এখন আমরা ফ্লুইড হিসেবে কোন স্যালাইনটা নিতে পারি। দুই একজন কমেন্ট করেন। আমরা এখন হার্টম্যান নেব। হার্টম্যান বাজারে এইচএস নামে পাওয়া যায়, অথবা ল্যাক্টোরাইট, হার্টসল, বিভিন্ন নামে পাওয়া যায়। তাহলে আমরা হার্টম্যান বা ল্যাক্টোরাইট নিলাম। এটা আমরা হার্টম্যান যখন আমরা চুজ করব, বা আমরা ডোজিং একটা প্রশ্ন ছিল যে কি রেশিওতে দেব, আমরা সবসময় মনে রাখবো যে 1 লিটার আমরা 100 থেকে 150 কেজির জন্য দেব। 1 লিটার হার্টম্যান সলিউশন 100 থেকে 150 কেজি যদি গরুটার ওজন হয় আমরা দেব। বোঝা গেছে? 1 লিটার মানে 1000 ml, 100 থেকে 150 কেজির জন্য। এখন আমি যে গরুটার কথা বলতেছি, তাহলে সেই গরুটাতে 2 লিটার লাগে, কিন্তু আমি 1 লিটার দিছি। আমি 1 লিটার কেন দিছি? কারণ ওই যে আমি আগেই বললাম যে আমার ফিজিক্যাল কন্ডিশনে ওই ষাঁড়টা অত দুর্বল ছিল না, খুব এক্সাইটেড। আর যে কোয়াক পুশ করবে, এতগুলো স্যালাইন একবারে পুশ করা একটু কঠিন হচ্ছিল। কারণ আমার তো সোডি বাই কার্ব কম করা যাবে না, সোডি বাই কার্ব দিতেই হবে। শুধু কমানোর অপশনের মধ্যে এটাই ছিল। 2 লিটার দিতে পারলে খুব ভালো হইতো, কিন্তু যেহেতু সে এক্সাইটেড ষাঁড়, যদি কারো দেওয়ার অপশন থাকে অবশ্যই দিতে হবে। এটা আমি 1 লিটারটা কিন্তু এই জন্য কমাইছি, যেহেতু ষাঁড়, তার মানে যদি স্যালাইন হয় 1 লিটার, ওদিকে 600 ml 1600 মিলি দিতে হবে। এই জন্য আমি এটা কমাইছি। এই প্রেসক্রিপশন করার সময় এই পয়েন্টগুলো মাথায় নিতে হবে। সব সময় ডোজিং স্ট্যান্ডার্ড হবে না, বিভিন্ন ক্ষেত্রে কমে যাবে, বিভিন্ন ক্ষেত্রে আরো বেড়ে যাবে। যদি এরকম হইতো যে দেখলাম ওই ষাঁড় একবারে শুয়ে পড়ছে, তখন আবার আমি আরো বাড়াই দিতাম। কারণ তখন তাকে স্যালাইন দেওয়ার সময় সে অত এক্সাইট হইতো না। যেহেতু এখনো পর্যন্ত সে এনার্জেটিক আছে, এই জন্য আমি ঝুঁকিটা কমাই নিছি, দেওয়ার ক্ষেত্রে যে ঝুঁকিটা তৈরি হইতো। এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার আমরা যে দিলাম, যখন আমরা প্রেসক্রিপশন করব অ্যাসিডোসিস, টিম্পেনি ব্লড বা ডায়রিয়ার এই ধরনের পেশেন্টে, এটা উল্লেখ করে দিতে হবে এভাবে যে ওই স্যালাইন, ওই যে 1 নাম্বার আর 2 নাম্বার দেওয়ার 24 ঘন্টা পর যদি অ্যানিমেলটা মোটামুটি সুস্থ হয়ে যায়, তাহলে আমরা আর স্যালাইন দেব না। কিন্তু যদি ওই স্যালাইন দেওয়ার পরেও 24 ঘন্টার মধ্যে কোনো পরিবর্তন না আসে, তাহলে আমরা পরের দিন আবার রিপিট করব। যদি ওই স্যালাইন দেওয়ার 24 ঘন্টা পর অ্যানিমেল মোটামুটি সুস্থ হয়ে যায়, আমরা আর রিপিট করব না। কিন্তু যদি ওই স্যালাইন দেওয়ার পরেও অ্যানিমেল 24 ঘন্টা পর কোনো ধরনের কোনো পরিবর্তন না আসে, তখন আমরা ডোজ আবার রিপিট করব। এক্ষেত্রে একটা কন্ডিশন, সোডি বাই কার্বের ডোজ অর্ধেক হবে প্রথম দিনের চেয়ে। অর্থাৎ প্রথম দিনে সোডি বাই কার্ব যে ডোজ দিছেন, পরের দিনে অর্ধেক, কিন্তু ফ্লুইড থেরাপিটা একই থাকবে। প্রথম দিনে সোডি বাই কার্ব, সাপোজ এই গরুটাতে আমি 600 মিলি দিয়েছিলাম, এইটা দেওয়ার 16 ঘন্টা থেকে 18 ঘন্টার মধ্যে মালিক আমাকে বলে যে তার গরু খাচ্ছে, এই জন্য আমার রিপিটের প্রয়োজন হয় নাই। যদি পরের দিনে এটাকে আবার দেওয়া লাগতো, আমি 300 মিলি দিতাম, ফ্লুইড একই থাকতো, ফ্লুইড আমার কমানোর দরকার নাই।
কিন্তু সোডি বাই কার্ব কমে যাবে। যদি কখনো এরকম হয় যে প্রথম দিন দিছেন, পরের দিন আবার দেওয়া লাগবে, সেক্ষেত্রে সোডি বাই কার্বের ডোজটা অর্ধেক হবে। এই এতটুকু মনে রাখতে হবে। আলোচনা কি বোঝা যাচ্ছে? একটু কমেন্ট করেন। 3 নাম্বার যে ওষুধটা আমরা দেব, 3 নাম্বার হচ্ছে যে আমরা এবার রুমেনের পরিবেশটাকে কারেকশন করব। রুমেনটা স্থির হয়ে গেছে, নড়াচড়া বন্ধ। রুমেনটা স্থির হয়ে যায়, রুমেনের মুভমেন্ট একেবারেই কমে যায়। সেক্ষেত্রে আমরা এখন পাউডার দেবো, লাইভ ইস্ট। একটি সেপ দিলাম, ওই তো ওই ডোজ 100 কেজির জন্য 5 গ্রাম, তাহলে আমার এইটা ছিল 300 কেজি। 15 গ্রাম টোয়াইস ডেইলি 3 ডেজ। একটি সেভ হচ্ছে আমার লাইভ ইস্ট। এখানে আমার রুমেনের যে পরিবেশ নষ্ট হয়েছে এটা সে ইমিডিয়েট কারেকশন করবে। টাইম নাম্বারে আপনি দিতে পারেন, ইনজেকশন বি কমপ্লেক্স। ইন্ট্রামাসকুলারলি বাজারে অনেক রকম বি কমপ্লেক্স ইনজেকশন পাওয়া যায়, এটা খুবই জরুরি। বি কমপ্লেক্স ইনজেকশন কেন দিতে হয়? বি কমপ্লেক্স ইনক্রিজ রুমেন মোটিলিটি। যেহেতু অ্যাসিডোসিস, চিম্পেনি বা ব্লোটে রুমেন মোটিলিটিটা কমে আসে, আপনাকে রুমেন মোটিলিটিটা বাড়াবে। ইনক্রিজ কার্বোহাইড্রেট মেটাবলিজম। যেহেতু এই সমস্যাটা কার্বোহাইড্রেট থেকেই হচ্ছে, সেহেতু এটা আমরা তাহলে আমার হেল্প হবে, কার্বোহাইড্রেট মেটাবলিজমে খুব হেল্প করে। অনেক সময় দেখবেন যে অ্যাসিডোসিসে বডি টেম্পারেচার কমে যায়, হাইপোথার্মিয়া হয়ে যায়, কমে যায় না, অনেক সময় হয়। সেক্ষেত্রেও যদি বি কমপ্লেক্স দেন, টেম্পারেচারটা রাইজ হবে, অর্থাৎ বি কমপ্লেক্স ইমিডিয়েট মেটাবলিজমটাকে বাড়াই দেয়, বডিতে তাপ উৎপাদন শুরু হয়ে যাবে, মেটাবলিজম বাড়ে যাবে। তাহলে বি কমপ্লেক্সটা আপনাকে বিভিন্ন দিক থেকে হেল্প করবে, রুমেন মোটিলিটি বাড়াবে, কার্বোহাইড্রেটের মেটাবলিজম বাড়াবে, পাশাপাশি আপনার যখন হাইপোথার্মিয়া যা হচ্ছে এই তাপমাত্রাটাও আপনার রাইজ হয়ে যাবে। বি কমপ্লেক্স স্যালাইনের সাথে আইভি দেওয়া যাবে না, এটা অবশ্যই ইন্ট্রামাসকুলারলি। ইন্ট্রামাসকুলারলি বি কমপ্লেক্স যদি আপনি ওভারডোজ দেন, যখন ওভারডোজ হয়ে যাবে এটা সঙ্গে সঙ্গে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে। অর্থাৎ বি কমপ্লেক্স যখন আপনি বেশি দিবেন, একবারে মাত্রাতিরিক্ত, বি কমপ্লেক্স দেওয়ার পর যে প্রস্রাবটা হবে, ওই প্রস্রাবের কালার বি কমপ্লেক্সের মতো হলুদ হয়ে যাবে। বি কমপ্লেক্স
স্যালাইনের সাথে আইভি দেওয়া যাবে না। পাঁচ নাম্বারে যেটা ট্রিটমেন্ট থাকবে এটা হচ্ছে কম্পালসারি না, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। যেমন বিভিন্ন ধরনের বাজারে পাউডার পাওয়া যায়, ডিটক্স, তারপরে ডিটক্স, বভিভেট, এগুলো বাধ্যতামূলক না, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। এগুলা হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট। অথবা ম্যাকভেট সিরাপ পাওয়া যায়, ম্যাকভেট প্লাস, আর এই ধরনের পাওয়া যায়। এগুলো হচ্ছে ওরাল খার। এই ম্যাকভেট প্লাসটাও কিন্তু এক ধরনের খার, এটা আপনি ওরালি দিচ্ছেন, দিতে পারেন, বাধ্যতামূলক না। আপনি স্পেসিফিক ট্রিটমেন্ট আমি দিয়ে দিছি। এখন আপনার কাছে যদি মনে হয় যে আমি ম্যাকভেট খাওয়াবো, সেক্ষেত্রে আপনি, এটা বাধ্যতামূলক না, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। না দেওয়ার পিছনে যুক্তি হচ্ছে এই যে ওরাল যেসব খার আছে এনিমেলকে ডিহাইড্রেটেড করে, অর্থাৎ ডিহাইড্রেশন বাড়ায়। একটা অ্যাসিডোসিসের পেশেন্ট নরমালি ডিহাইড্রেশনে ভোগে, এটা ডিহাইড্রেশন বাড়াবে। আপনি যদি দিতে চান সর্বোচ্চ একদিন দিতে পারেন, সর্বোচ্চ একদিন, বেশি না। কিভাবে দিবেন? 250 মিলি দিবেন 100 কেজির জন্য। যদি আপনি খাওয়াইতে চান, এটা ডোজ কিন্তু আরো বেশি লাগে, কমাই দিবেন, কারণ যেহেতু এটা ডিহাইড্রেশন বাড়ায়, আপনি কম দিবেন। 250 ml পার 100 কেজি বডি ওয়েট, দিনে 2 বার। তাহলে আমি যে সারের কথা বলতেছি 300 কেজি, তাহলে তার জন্য একইবারই লাগে 750। আমি দেই নাই, কারণ আমার তো দরকার নাই। যদি আপনার কাছে মনে হয় একইবারই সিভিয়ার ব্লড, পেট ফাঁপে গেছে, দিতে পারেন। এগুলা হচ্ছে পার্গেটিভস, আপনার পায়খানা চালু করতে পারে, কিন্তু আপনি যে স্পেসিফিক ট্রিটমেন্ট দিচ্ছেন ওটা দিয়ে চালু হয়ে যাবে। যদি কেউ দিতে চায় বা দেয়, আমরা তাকে ভুল বলবো না। না দেওয়ার পিছনে কারণ হচ্ছে এটা ডিহাইড্রেশন বাড়াবে। এখন অ্যাসিডোসিসের কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, মানে যেগুলোতে আমাদের সোডিবাইকার্ব আর হার্টম্যান একসাথে দিতে হবে। আগে হার্টম্যান স্যালাইনটা টাঙাবেন, ধীরে ধীরে ওই স্যালাইনটা একটু কাটে, ওতে সোডিবাইকার্ব আস্তে আস্তে ঢালে দেবেন। এই সাপোজ এটা হার্টম্যান সলিউশন, এইটা হচ্ছে এইচএস, স্যালাইন লাগাইছেন, স্যালাইনের একটা কোনা কেটে নিয়ে এটা কাটবেন, এই ধীরে ধীরে দিক দিয়ে হার্টম্যান ঢুকাই সোডিকাপ ঢুকাই দিবেন, সোডিকাপ স্যালাইনে ঢালবেন, আর স্যালাইনে পাইপ দিয়ে যাচ্ছে একসাথে, একটু শেষ ফাঁকা হবে আর একটু দিবেন, এইভাবে দিতে হবে। স্যালাইনটা যখন একটু ফাঁকা হবে 100 ml ঢালে দেবেন, ধীরে ধীরে ঢালে ঢালে দিবেন। এখন এই অ্যাসিডোসিস কেন বেশি গরু মারা যায়, একটা প্রশ্ন ছিল আমাদের পক্ষ থেকে, যে মর্টালিটি কেন বেশি। এই যে মর্টালিটি কেন বেশি হয়, আমরা এখন এটা দেখি, যে যেহেতু আমরা স্পেসিফিক লাইন অফ ট্রিটমেন্ট জানলাম বা জানি, তারপরেও কেন বেশি মারা যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে যে সাপোজ একটা গরুতে এক খামারি ভাত খাওয়াইছে, ভাত খাওয়ার পরে ডায়রিয়া চালু হয়েছে, সাপোজ আমরা যে লাইন অফ ট্রিটমেন্ট বললাম, এটা ডায়রিয়া থাকলেও একই, কনস্টিপেশন থাকলেও একই, কোনো পরিবর্তন হবে না। এক খামারির উনি ভাত খাওয়ার পরে পরের দিনে ডায়রিয়া হয়েছে, এখন উনি কি করছে, এক কোয়াককে ডাকছে। এই কোয়াক ডায়রিয়া বন্ধ করার জন্য
বিভিন্ন ধরনের অ্যাস্ট্রিনজেন্ট দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, অ্যাস্ট্রিনজেন্ট পাউডার দেয়। আলটিমেটলি কি হয়, রুমেনের মোটিলিটিটা আবার বন্ধ হয়ে যায়, এই গরুটাকে ভালো করা কঠিন হয়ে যায়। তাইলে মারা যাওয়ার এটা একটা কারণ। যখন কোয়াকরা ডায়রিয়া দেখে তখন তারা এটাকে বন্ধ করার জন্য উদ্গ্রীব হয়। মনে রাখতে হবে যে এসিডোসিস, টিম্পেনি ব্লোড এই ধরনের কেজে কখনো আমরা ডায়রিয়া বন্ধ করতে চেষ্টা করব না, সে হতেই থাক, যত হবে তত ভালো। কিন্তু যারা প্র্যাকটিস করে নন ভেটরা, এরা এটাকে ইমিডিয়েট বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তারা ইউজ করা শুরু করে দেয়, ওরাল অ্যান্টিবায়োটিক, অ্যাস্ট্রিনজেন্ট, বিভিন্ন ধরনের। তখন রুমেন মোটিলিটিটা একবারে বন্ধ হয়ে যায়, এটাকে ভালো করা কঠিন হয়। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ সেম, তারা দোকানদারের কাছে যায়, বলে আমার গরু পাতলা পায়খানা করতেছে, আমাকে ওষুধ দেন। তারা কি করে, ওরাল অ্যান্টিবায়োটিক দেয়, এই ধরনের পাউডার দেয়। আলটিমেটলি ওই একই ঘটনা ঘটে। অর্থাৎ তারা এটাকে শুধু ডায়রিয়া হিসেবে ট্রিট করে যে কিভাবে বন্ধ করা যায়, এই উল্টা ঘটনা ঘটে। আর মূল যে কারণটা মারা যায়, যখন একটা গরু বুঝতে পারে যে এটা ভাত খেয়ে সমস্যা হয়েছে, পায়খানা বন্ধ, ঠিক আছে, এখন এই কোয়াক কি করে, বিভিন্ন ধরনের পারগেটিভ দেয়। ওই যে বললাম ববিভেট দেয়, তারপরে ম্যাকভেট, ইটিসি, মানে এগুলো তারা দেয়। এগুলো সব রুমেনে যাচ্ছে, এখন কিন্তু সমস্যা কি, সমস্যা তার ব্লাডে কিন্তু অ্যাসিড চলে গেছে। ওই সার্কুলেশনে যে অ্যাসিডটা ঘুরতেছে, ওই অ্যাসিডটা বিভিন্ন ভাইটাল অর্গানে অলরেডি ডিপোজিট হয়ে যায়। যদি সার্কুলেশনের অ্যাসিড কোনোভাবেই বডিতে অ্যাবজর্ব হয়ে যায়, এটা খুবই কঠিন হয়ে যাবে রিকভারি করা। তারা এগুলা দিয়ে চেষ্টা করে, কিন্তু ব্লাডে যে অ্যাসিডটা গেছে এটা তো নিউট্রাল হচ্ছে না, এই ওষুধগুলা কিন্তু ব্লাডে যাবে না, এগুলা রুমেন থেকেই শেষ। তা তখন কি হচ্ছে, সিস্টেমে যে অ্যাসিড চলে গেছে এটা অ্যাবজর্ব হয়ে যায়, আলটিমেটলি অ্যানিমেলটাকে বাঁচানো কঠিন হয়। আমাদের কাছে যখন আসে তখন অনেক দেরি হয়ে যায়, এই জিনিসটা বুঝতে হবে। তার মানে যত ধরনের কোয়াক আছে, স্পেসিফিক লাইন অফ ট্রিটমেন্ট কেউ দেয় না, ইভেন কি আমরা অনেক রেজিস্টার্ড ভেটও দেই না, আমরা এগুলো দিয়ে পার হওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে মৃত্যুর প্রধান কারণ। যত তাড়াতাড়ি সিস্টেমের অ্যাসিড নিউট্রাল হবে, তত তাড়াতাড়ি অ্যানিমেলটা সুস্থ হবে। সিস্টেমের সার্কুলেশনের অ্যাসিড যদি নিউট্রাল করতে খুব দেরি হয়, অ্যানিমেল মারা যাবে তত দ্রুত। অর্থাৎ সবার আগে আমার টার্গেট থাকবে সিস্টেমকে কারেকশন করা। কিন্তু যারা প্র্যাকটিস করে কোয়াগরা, তারা এইভাবে উল্টা দিকে চলে। যখন গরু একবারে শুয়ে পড়ে তখন আর রিকভারি করা সম্ভব হবে না, তখন স্পেসিফিক লাইন অফ ট্রিটমেন্ট দেওয়া হবে না। কারণ কি, ওই অ্যাসিড অ্যাবজর্ব হয়ে গেছে, কিডনিতে গেছে, লাংসে গেছে, লিভারে গেছে, শেষ। এই জন্য মর্টালিটি বেশি। আপনি এখন নিজেকে প্রশ্ন করেন, আপনি যতগুলো অ্যাসিডোসিসের ট্রিটমেন্ট দিচ্ছেন নিজে, কয়টাতে আপনি এই ধরনের লাইন অফ ট্রিটমেন্ট দিচ্ছেন? এখন কোয়াগরা যেসব ট্রিটমেন্ট দেয়, এগুলো দিয়েও কিন্তু অনেকে গরু ভালো হয়। এটা ভালো হওয়ার পিছনে কারণ হচ্ছে তাদের ওষুধ না, এটা এনিমেল, ওটা তার মানে ওইটা সিভিয়ার ছিল না, ওটা এমনি সে রিকভারি করতো, এই জন্য তারা চলতে পারে। 10টা ট্রিটমেন্ট দিলে 2টা ভালো হয়, এভাবেই চলে। আচ্ছা, এখন ট্রোকারাইজেশনের একটা প্রশ্ন আছে। ট্রোকারাইজেশন মানে আমরা রুমেনকে ট্রোকার অ্যান্ড ক্যানুলা দিয়ে ওপেন করব কিনা। যদি প্রশ্নটা এরকম হয় যে আপনার ডায়াগনোসিস যদি শুধু টিম্পেনি হয়, যে প্রচুর পরিমাণে গ্যাস আছে শুধু, আপনি আগে রুমেন বরাবর ফ্লাং রিজনে চাপ দেন। যদি আপনার কাছে কনফার্ম হয় যে এটা শুধু টিম্পেনি, তাহলে আপনি ট্রোকারাইজেশন করতে পারেন। কিন্তু যদি ব্লোড হয় তাহলে করা যাবে না, কারণ ব্লোড মানে কি, ওখানে গ্যাসের পরিমাণ কম, রুমেন কন্টেন্ট বেশি, তাহলে ওই ট্রোকার দিয়ে কিন্তু আপনার রুমেনের কন্টেন্ট আসবে না। তাহলে আপনার ট্রোকারাইজেশন করার আগে কনফার্ম হইতে হবে। ফ্লাং রিজনে পালপেশন করে দেখেন, যদি কনফার্ম হন এটা টিম্পেনি, তাহলে করতে পারেন।
কিন্তু যদি ব্লোড হয় তাহলে করবেন না। এখন আমি কি করি, আমি যদি টিম্পেনির কেসও পাই, যদি টিম্পেনির কেসও হয়, আমি করি না। কেন করি না? কারণ ট্রোকারাইজেশন করতে গেলে এই যে আমাকে ঢুকাইতে হবে ট্রোকার অ্যান্ড ক্যানুলা রুমেনে, এক্ষেত্রে ক্ষত হয় রুমেনে, খুবই মিনিমাম ক্ষত ওপেনিং হয়। ওই ওপেনিং দিয়ে গ্যাস এই যে ফেসিয়াতে চলে যায়। যদিও আমার ট্রোকার অ্যান্ড ক্যানুলা দিয়ে বাইরে চলে আসবে, কিন্তু বাইরেও চলে যায়, তখন সাবকিউটিনিয়াস ইডিমা ডেভেলপ হয়, ওখানে লোকালাইজ ইনফেকশন হয়, এনিমেলটা মারা যাওয়ার ঝুঁকি বাড়ে। তাহলে আমি কি করি, যদি সিভিয়ার টিম্পেনি হয়, যদি এরকম হয় যে সিভিয়ার টিম্পেনি অথবা সিভিয়ার ব্লোড, যদি এরকম হয়, কিভাবে বুঝবেন? যে গরুর এমন পেট ফুলছে যে গরু নিঃশ্বাস নিতে পারতেছে না, কষ্ট হচ্ছে, বসতেও পারতেছে না, খুব কষ্ট, সিভিয়ার ব্লোড, পেট এমন ফাঁপছে গরু মনে হচ্ছে মারা যাবে, এরকম যদি এরকম কখনো পান, তাহলে ইমিডিয়েট রুমেনেটমি করতে হবে। রুমেনেটমিটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। যদি এরকম মনে হয় যে খুবই একেবারেই সিভিয়ার টিম্পেনি, গরু এমন পেট ফাঁপছে যে ট্রিটমেন্ট দেওয়ারও সময় দিবে না, এরকম হয়, বোঝা যায়, গরু অস্থির হয়ে যাবে, গরু খালি একেবারে অস্থির, এক জায়গায় স্থির থাকবে না, হাঁটাহাঁটি করতেছে, মানে ওকে খারাপ লাগতেছে, তখন আপনাকে দ্রুত রুমেনেটমি করতে হবে। মালিককে বলতে হবে এটা আগে রুমেনেটমি পরে ট্রিটমেন্ট। রুমেনেটমি করার পর ওই আবার আগের স্পেসিফিক লাইন অফ ট্রিটমেন্ট দিতে হবে। কারণ রুমেনেটমি করলে আমরা পেটের ময়লাটা পরিষ্কার করলাম, কিন্তু সিস্টেমে যে অ্যাসিড গেছে ওটাকে আগে নিউট্রাল করতে হবে ওইভাবে। তার মানে টিম্পেনি বা ব্লোড রুমেনেটমি করলেও আপনাকে একটা স্পেসিফিক লাইন অফ ট্রিটমেন্ট দিতে হবে। আমরা অ্যাসিডোসিসের ক্লাসটা যারা দেখে থাকবেন, যে আমরা বলছিলাম যে অ্যাসিডোসিসে কোলিক হয়, কোলিক মানে পেট ব্যথা হয়, অ্যাসিডোসিসে যে পেট ব্যথা হয়, এটার জন্য আমরা আলাদা কোনো ট্রিটমেন্ট দেব না। এই জন্য দেব না, যেটা অ্যাসিডোসিসের কারণে ব্যথা হয়, ওই ব্যথা অ্যাসিডোসিসের স্পেসিফিক ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে। এটার জন্য আলাদা কোনো, অনেকে এই যে অ্যাসিডোসিসের গরু মারা যায়, এটা আর একটা কারণ, ব্যথা হয়, অনেকে কি দেয় জানেন, এই নো এসপা দেয়, অ্যালজিন দেয়, এই ওষুধগুলা দেয় ব্যথা কমার জন্য। এই ওষুধগুলা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক, অর্থাৎ এই ওষুধগুলা যত দেবেন তত রুমেনের মুভমেন্ট আরো কমে যাবে। এই ওষুধগুলার কাজই হচ্ছে স্টোমাকের মুভমেন্ট কমায়। তো যে গরুটার আমার অ্যাসিডোসিস, সে কিন্তু অলরেডি এই সমস্যায় সাফার করতেছে। অ্যাসিডোসিসের গরুতে ব্যথা হওয়ার কারণ হচ্ছে তার রুমেনে কন্টেন্ট বেশি হয়ে গেছে, কন্টেন্ট গুলা একের ওপর চাপা পড়ে আছে, এই জন্য ব্যথাটা হচ্ছে। তার ওপর যখন আপনি এই ওষুধগুলা দেবেন, ইনজেকশন দেন বা বোলাস দেন, ট্যাবলেট দেন মানুষের, সেক্ষেত্রে এটা হিতে বিপরীত হয়। এই জন্য আমরা অ্যাসিডোসিসে কোলিক হয়, যদি সেটা অ্যাসিডোসিসের কারণে কোলিক হয়, আমরা দেব না। অ্যাসিডোসিসের লাইন অফ ট্রিটমেন্টটা ভালো হবে। হ্যাঁ, যদি এরকম একজন বলছে নিডিল, যদি আপনি টিম্পেনিতে নিডিল দিয়ে গ্যাস বের করেন, এটাও কিন্তু রুমিনেটমি। রুমিনেটমিটা আমি তো রুমিনেটমি সাজেস্ট করছি। রুমিনেটমি কি, আমরা ট্রোকারাইজেশন যেটা করতেছি, তার মানে কি, বা নিডিল দিচ্ছেন, নিডিল অথবা ট্রোকার অ্যান্ড ক্যানুলা, বিষয়টা তো একই, যে আপনি রুমেনটাকে মিনিমাম ইনসিশন দিয়ে বের করে আনতেছেন, এই তো। আর যেটা আমরা রুমিনেটমি করি, এটা হচ্ছে মানে একটু বৃহৎ অংশে, দুটাই কিন্তু রুমিনেটমি, একটা ন্যারো একটা ব্রড। আমিও নিডিল দিয়ে বের করি মাঝে মাঝে,
কিন্তু এটা হচ্ছে যদি কোনো খামারি রাজি হয় না অপারেশন করার জন্য, যে না উনি রুমেটোমি করবে না, আপাতত ওয়েট করবে, সেক্ষেত্রে কিছু বের করে দিতে পারেন। এটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। কিন্তু নিডেল দিয়ে গ্যাস বের করে, ওই গ্যাস আপনার সারাদিনও বের হবে না। আপনি যখন কোনো খামারি রাজি হয় না তখন সাময়িক আপনি করে দিতে পারেন, কিন্তু এটা সলিউশন না। আচ্ছা, স্টোমাক টিউব। স্টোমাক টিউব স্টোমাক টিউব ব্যবহার করা যায়, আমি ব্যবহার করছি। এখন সমস্যা হচ্ছে স্টোমাক টিউব যদি প্রেগনেন্ট গরু হয় তাহলে কিন্তু অ্যাবর্শন করবে, এটা মাথায় রাখতে হবে। আমি প্রেগনেন্ট গরুতে করেছি, অ্যাবর্শন হয়। যদি প্রেগনেন্ট গরু হয়, আপনি ধরুন স্টোমাক টিউব দিয়ে বের করে আনতে চাবেন, এখানে অনেকগুলো প্রসেস আছে, পানি ঢুকাইতে হবে টিউবের মধ্য দিয়ে, গরুটার ওপর অনেক যাবে, স্ট্রেস যাবে, গরু নড়বে, ঝাঁকাঝাঁকি হবে। আবার অনেক গরুতে আবার আফসার হয়ে যায়, কারণ গরু তো স্থির থাকে না। যদি নন প্রেগনেন্ট গরু হয় আপনি ট্রাই করতে পারেন, করা যাবে। আলটিমেটলি এটাও এক প্রকার রুমেনেটমি, অর্থাৎ আপনি রুমেনটাকে কি করতেছেন, রুমেন থেকে তার কন্টেন্ট কমাই দিচ্ছেন। তাহলে রুমেনেটমি সাজেস্ট করেন, যেটা আমরা অপারেশন করি, যদি মালিক এইটাতে রাজি হয়ে করেন করা যাবে, কিন্তু প্রেগনেন্ট হলে করিয়েন না, অ্যাবর্শন হয়ে যাবে। এখন স্টোমাক টিউবের আর একটা অসুবিধা হচ্ছে, অনেক সময় স্টোমাকে দড়ি থাকে, ফরেন বডি থাকে, এরকম থাকে, পলিথিন থাকে, ওইটা কিন্তু আসবে না। তাহলে যদি তার কজালেজন ওইটা হয়, অনেক সময় কিন্তু, হ্যাঁ বলতেছে এই পরে, এটা একটা ভালো প্রশ্ন, যে একটা গরু দড়ি খাইছে বা পলিথিন খাইছে, একটা গরু দড়ি খাইছে বা পলিথিন খাইছে, এখন এটার কি হবে? এখন এটা যে দড়ি খাইছে না পলিথিন খাইছে আমরা তো জানি না। আমরা দড়ি বা পলিথিন খাওয়ার কারণে যদি কোনো গরুর পেট ফুলে যায় বা ব্লোড হয়, আমরা তো আর জানি না খাইছে। আমরা প্রথম যে ট্রিটমেন্টটা স্পেসিফিকই দেব, কারণ আমরা তো জানি না। যদি 24 ঘন্টার মধ্যে পরিবর্তন না হয়, পরের দিন যে আমরা আবার রিপিট করলাম তাও যদি পরিবর্তন না হয়, তাহলে তো কনফার্ম আপনাকে ধরে নিতে হবে যে কেসটা অন্য হইতে পারে। এটা তো আর আমরা জানি না যে খাইছে। যদি এরকম কোনো গরু পান যে আপনি স্পেসিফিক লাইন অফ ট্রিটমেন্ট প্রথম দিন দিচ্ছেন, পরের দিন পরিবর্তন হয় নাই, তাহলে আপনাকে তখনই মাথায় নিতে হবে কেসটা অন্য হইতে পারে। তবুও আপনি আরেকটা ডোজ রিপিট করেন, তাও যদি না হয়, তখন আপনি কনফার্ম যে এর ভিতরে কিছু থাকতে পারে, তখন আপনি রুমেনেটমি করতে হবে। দড়ি বা পলিথিন যদি খায়, এটা কিন্তু স্টোমাক টিউব দিয়ে আসবে না। মোট কথা দাঁড়াইলো, আপনার স্পেসিফিক লাইন অফ ট্রিটমেন্ট যদি কাজ না করে, তখন আপনাকে বুঝতে হবে যে গরুর আবার ব্লডও আছে, ব্লড কমতেছে না, তাহলে অবশ্যই কিছু থাকতে পারে। আমি এরকম গরু পাইছিলাম, পেট অপারেশন করার পরে আমের আটি বেরিয়েছে, আমের আটি অনেকগুলা, আম খাইছে আজ থেকে মনে করেন 8 মাস আগে, ওই যে আটুকটা ডাইজেশন হয়নি, গরুর পেট ব্যথা কমে না, অনেকে অনেক রকম ট্রিটমেন্ট দিয়েছে। আমি যাওয়ার পরে যে ব্লড দেখছি আর ওরা যে ট্রিটমেন্ট হিস্ট্রি শুনাইছে, আমার কাছে মনে হয়েছে এত কিছু দেওয়ার পরেও যেহেতু কমে নাই, তাহলে এটা কাটতে হবে। ওই মালিক কাটবে না পেট, ওনার ছেলে রাজি হইলো, পেট কাটার পর অনেকগুলো এরকম আমের বিচি বের হয়েছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম আর কি, আপনার স্পেসিফিক লাইন অফ ট্রিটমেন্ট যখন কাজ করবে না, তাহলে তখন আপনার নন স্পেসিফিক চিন্তা করতে হবে, যেখানে অন্য কিছু থাকতে পারে। আমরা টিম্পেনি ব্লটের ট্রিটমেন্টে আদা খাওয়াইতে পারি, আদা, এটা ভালো কাজ করে। আদা এনিমেল কত বড় হয় হোক, 1 পোয়া আদা ভালো করে পিষে খাওয়াই দেন। যদি মনে হয় এনিমেলটা খুবই অল্প, মানে 100 কেজি, তাহলে একটু 100 গ্রাম দেন, দিনে 2 বার দেন। এভাবে এনিমেল যদি বড় হয় তাহলে 250 গ্রাম করে দিনে 2 বার দেন। যদি এনিমেলটা মনে হয় 100 থেকে 150 কেজি, তাহলে 100 গ্রাম করে দিনে 2 বার দেন। আদা ভালোভাবে বেটে খাওয়ান, পার্গেটিভ হিসেবে কাজ করবে, খুবই এফেক্টিভ। যদি কেউ আদা খাওয়াইতে পারে, এটা আরো খুব ভালো, আপনার ইমিডিয়েট ইউরিনেশন চালু হবে, একটু ফিসিস আসবে, দিতে পারেন আদা।
এটার স্পেসিফিক কোনো ডোজ হয় না। আপনি আপনার দেখতেছেন অ্যানিমেলটা যে আমাদের 300 কেজি, আমি 250 গ্রাম খাওয়ার পরামর্শ দিয়ে আসছি। খাওয়ার সোডা, খাওয়ার সোডা খাওয়াইতে পারেন। খাবার সোডা 100 কেজির জন্য 20 গ্রাম খাওয়াই দিতে পারেন, তাহলে ভালো কাজ করবে। কারণ আপনি যে ম্যাকভেটটা খাওয়ায় অনেক, এই ম্যাকভেটে কিন্তু ক্ষার থাকে, আপনি খাবার সোডা খাওয়াই দেন, সেক্ষেত্রেও কাজ হবে। কারণ অনেক সময় রাতে সমস্যা হয়, ওষুধ পাচ্ছেন না, বাসায় খাবার সোডা তো থাকে, খাওয়াই দেন। আমরা যে সোডিবাই কার্ভ নিয়ে দীর্ঘ আলোচনা করলাম, ওটাও ওই খাবার সোডা দিয়ে দেন। যেমন আদার রস, আদার রস 2 চোখে 1 ফোঁটা করে দেন। কোনো পানি দেওয়া যাবে না, আদা ডাইরেক্ট বেটে যে রসটা হবে, আপনি ওই গরু বা ছাগলের 2 চোখে 2 ফোঁটা, এটাতে 1 ফোঁটা দেন, ওই চোখে 1 ফোঁটা দেন। 5 মিনিটের মধ্যেই দেখবেন পায়খানাও প্রসাব করবে, অল্প করে হলেও করবে। এটা হচ্ছে অব্যর্থ, মানে এই দেওয়ার পরে হয় না এরকম নাই। যদি দেখবেন আদার রস দেওয়ার পরও পায়খানাও প্রসাব না হয়, তাহলে বুঝতে হবে যে কেসটা খুবই তীব্র। আপনার পায়খানার লাইনটা ক্লিয়ার আছে কিনা, প্রসাবের লাইন ক্লিয়ার আছে কিনা আপনি চেক করে দেখতে পারেন। আদার রস দিলে 1 ফোঁটা করে দেন, যেভাবে আমরা চোখে ড্রপ দিই চোখের ভিতরে। অ্যানিমেলটা উপস্থিত 2-1 মিনিট কষ্ট পাবে, কিন্তু তার পায়খানা প্রসাব চালু হয়ে যাবে, দেখতে পারেন ট্রাই করে। অ্যান্টাসিড প্লাসও তো খার, আপনি অ্যান্টাসিড প্লাস ওটাও তো খার দিতে পারবেন, কিন্তু খার ব্যবহারে ওরালি যেসব খার ব্যবহার করবেন, এটা মনে রাখতে হবে যে ডিহাইড্রেশন বাড়াবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। একটা অ্যানিমেল অলরেডি ডিহাইড্রেশন শুয়ে পড়ছে, ওখানে অ্যান্টাসিড প্লাস দেওয়া যাবে না। সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় আপনাকে ওটা সাজেস্ট করতে হবে। আপনি যদি স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে পারেন, আর অ্যান্টাসিড প্লাস না দিলেও হবে। আর স্পেসিফিক ট্রিটমেন্ট না দিয়ে যত কিছুই দেন, জটিলতা বাড়বে। অ্যাসিডোসিসের গরু পানি খাইতে চায়, পানি দিতে হবে, খাইতে দিতে হবে। পানি যত বেশি খাবে তত ডাইজেশন সহজ হবে। কারণ রুমিনেটমি করার পর আমরা যেটা দেখি, রুমিনেটমি করলে যেটা পাওয়া যায় যে পুরা রুমেনের কন্টেন্টটা শুকায় ড্রাই হয়ে গেছে, অর্থাৎ সেখানে কোনো ধরনের কোনো সিক্রেশন হচ্ছে না, অর্থাৎ রুমেনের যে কন্টেন্ট একবার ড্রাই হয়ে থাকে। যখন অ্যানিমেল পর্যাপ্ত পানি খাবে, তার মানে সেটা হজমে হেল্প হবে, পানি দিতে পারেন। আমি টিম্পানি ব্লটে রুমের স্টোমাক টিউব এটা সাজেস্ট কেন করি না, ফিল্ডে এটার ম্যাল প্র্যাকটিস হয়। যদি আমি কখনো করে আসি, ওই খামারি বা আশেপাশের খামারিরা কি করে, পরে নিজেই পাইপ ঢুকায়, একটা ব্যাড হ্যাবিট চালু হয়। অর্থাৎ আমাদের যে পেশাটা ওপেন হয়ে গেছে, এটা একটা কারণ। এরকম অনেক খামারিকে আমি চিনি যারা নিজেই ওই যে মুখে পাইপ ঢুকাইছে, আর পাইপ ঢুকাইতে যায় ইসোফে গেছে, কোথাও ইঞ্জুরি হয়ে গেছে, গরু এখন মুখ দিয়ে লালা পড়তেছে, রক্ত আসতেছে। তার মানে তারা তো হ্যান্ডলিং ঠিকভাবে করতে পারবে না, তারা কি একবারে মানে কি বলে ম্যাল প্র্যাকটিস করে। এই জন্য কিছু কিছু বিষয় যদিও অপশন থাকে, তবুও অ্যাভয়েড করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমারও অনেক প্রশ্ন ছিল বলার, আমার মনে হচ্ছে না। প্রশ্ন থাকলে করতে পারেন, কারণ এটার খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। ছাগলের ক্ষেত্রেও সেম আলোচনা।
শুধু ডোজিংটা কমে আসবে। প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দেব। আর আমি যেসব প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম, যদি আমার মনে পড়ে আমি হয়তো পরে ক্লাসে আরো করব। দুইটা প্রশ্ন আমি পরে আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যাসিডোসিসের গরুতে হাইপোথার্মিয়া হয়, হাইপোথার্মিয়া তাপ কমে যায়। হাইপোথার্মিয়া হয়, এই হাইপোথার্মিয়ার জন্য অনেকে ডেক্সট্রোজ দিতে চায়। ডেক্সট্রোজ দিতে চায়। 2 নাম্বার হচ্ছে ডেক্সামেথাসোন দিতে চায়। অনেকে ব্যবহার করে। অ্যাসিডোসিসের গরুতে ডেক্সট্রোজ দেয়, ডেক্সামেথাসোন দেয়, কিন্তু আমরা দেই না। হাইপোথার্মিয়া যদিও যে তাপ অনেক কমে গেছে, তবুও না। কারণটা হচ্ছে, এক কথায় বলি, আমি এটা পরের ক্লাসে আমার আরো আলোচনা আছে এটার। ডেক্সট্রোজ অ্যাসিডিটি বাড়ায়। আমরা যেহেতু অ্যাসিডোসিসের গরুতে ট্রিটমেন্ট করতেছি, ডেক্সট্রোজ দিলে অ্যাসিডিটি আরো বাড়বে, তাহলে আরো হিতে বিপরীত হবে। আর ডেক্সামেথাসোনও অ্যাসিডিটি বাড়ায়। তার মানে আমি যখন একটা হাইপোথার্মিয়ার গরুতে, হাইপোথার্মিয়া হয়েছে কিন্তু কারণটা হচ্ছে অ্যাসিডোসিস, যদি অন্য কোনো কারণে হাইপোথার্মিয়া হয়, যেমন অ্যাক্সিডেন্টাল শক বা অ্যানাফাইলেকটিক শক, সেক্ষেত্রে আমি ডেক্সামেথাসোন দিতে পারবো। মানে হাইপোথার্মিয়া আমার এখানে কেন হয়েছে? অ্যাসিডোসিস, মানে অ্যাসিডের কারণে। যদি ডায়াগনোসিসটা অ্যাসিডোসিস হয় এবং ওই অ্যাসিডোসিসের কারণে হাইপোথার্মিয়া হয়, তাহলে ডেক্সামেথাসোন দেওয়া যাবে না। হাইপোথার্মিয়া বিভিন্ন কারণে হয়। আমরা বলতেছি যদি অ্যাসিডোসিসের কারণে হাইপোথার্মিয়া হয়, আমরা ডেক্সামেথাসোনও দেব না, ডেক্সট্রোজও দেব না। কারণ ডেক্সট্রোজ অ্যাসিডিটি বাড়ায় আর ডেক্সামেথাসোন অ্যাসিডিটি বাড়াবে। যেহেতু আমার এই হাইপোথার্মিয়াটা অ্যাসিডের কারণে হয়েছে, এই জন্য আমরা দেই না বা দেব না। অ্যাসিডোসিসের সাথে যদি হাই টেম্পারেচার হয়, তাহলে করণীয় কি? অ্যাসিডোসিসের সাথে তো হাই টেম্পারেচারের কোনো রিলেশন নাই, হবে না। অ্যাসিডোসিস তো আর হাই টেম্পারেচার হয় না। যদিও হয়, আপনার প্রশ্ন ধরে নিলাম, যদিও হয় তবুও দিতে পারবেন। কারণ কারণ এফএমডি, আমরা তো বলছি ক্ষার সেন্সিটিভ ভাইরাস, যেসব ডিজিজ, মানে যেসব ভাইরাস ক্ষার সেন্সিটিভ, ওগুলাতেও আমরা তো সোডিবাইকার্ব দেই। তার মানে ওই সব ভাইরাল ডিজিজেও তো জ্বর থাকতে পারে। অর্থাৎ অ্যাসিডোসিসে কখনোই তাপমাত্রা বেশি থাকবে না। যদি কখনো তাপমাত্রা বেশি হয়, তাহলে ওটা আপনার অ্যাসিডোসিস না, ওটা আপনার অন্য। তারপরেও আপনি দিতে পারবেন, কারণ ওই যে এফএমডি তে তো জ্বর বেশি থাকে, তারপরেও আমরা সোডিবাইকার্ব সাজেস্ট করি। আপনার ডায়াগনোসিস অ্যাসিডোসিস, কিন্তু তাপমাত্রা অধিক বেশি, এটা হবে না। অথবা আপনার ডায়াগনোসিসে কোথাও মিস্টেক হয়। রুমেনেটমি মানে হচ্ছে সার্জারি, মানে রুমেনকে আমরা ওপেন করি, একবারে ওপেন ফ্লাং দিয়ে ওপেন করে আমরা বের করে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আপনারাও নিজে স্টাডি করেন, ক্লাসটা করেন। কি ধরনের প্রশ্ন আপনার মনে অ্যারাইজ হয়, প্রশ্ন করতে থাকেন, উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।